সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অভ্যুত্থান পরবর্তী রাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু। আমার সঙ্গে আরও আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কমোডোর সানাউল নোমান। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই মীর শরাফত আলী সফু আপনাদের কাছে যেতে চাই। তার আগে এসটিভির আজকের এই লেট এডিশন 2257তম পর্বে আপনি আজ এসেছেন এবং আমার সঙ্গে প্রথমবারের মতো এসেছেন। আপনাকে অবশ্যই আমি স্বাগত জানাই আমার এই শোতে। আমরা যেটি প্রথম জানতে চাই, অভ্যুত্থানের আগের রাজনীতি পরের রাজনীতিতে আপনি কি পার্থক্য দেখতে পান, বা পরবর্তী রাজনীতি আগের রাজনীতি থেকে কি শিক্ষা নেওয়ার আছে? ধন্যবাদ আপনাকে। লেট এডিশনের আজকের এই আলোচনা সভার আপনাকে উপস্থাপক এবং আমার দুজন ভাই আছেন, তাকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি স্মরণ করছি গত 5ই আগস্ট ফেসিবাদ শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে। ছাত্র জনতা এবং এদেশে রিক্সাওয়ালা শ্রমিক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে সবাই মিলে আন্দোলন সংগ্রাম করেছিল। সেই জন্য তারা যে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে বিদায় নিতে, এবং তার আগে সূচনা হয়েছিল। আমরা গত 17 বৎসর আমরা যারা রাজনীতি করি, আমরা সবাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই ফেসিবাদের মোকাবেলা করেছি। সেই জন্য আজকে মাত্র 22 দিনে প্রায় 15 থেকে 2000-এর মতো লোক হত্যা করা হয়েছে। তাদেরকে আমি স্মরণ করছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ তাদেরকে যদি বেহেশতের সর্বোচ্চ স্থানে তাদের রাখেন। আসলে একটা জিনিস কি দেখুন, একটি ফেসিবাদ বাংলাদেশকে যেভাবে তারা বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরে তারা যেটা সৃষ্টি করেছিল, আজকে দেখেন দেশের প্রতিটি দুর্নীতি, স্বজনপ্রীতি, সব জায়গায় মানুষকে গুম করা। আমাদের ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। আমাদের পার্টি সেক্রেটারি শুরু করে আমাদের সবাইকে মামলা হামলা। এবং কি হয়েছে সেটা আপনারা নিশ্চয় অবগত, আপনারা সাংবাদিক ছিলেন। এদেশে কথা বলার সুযোগ ছিল না। আমরা সেই বিভীষিকাময় অবস্থা আমি স্মরণ করতে 5ই আগস্ট যেটি হলো, না 5ই আগস্ট হয়েছিল। তার আগে 2013 সালে হেফাজতের 5ই মে হেফাজতের শাপলা চত্বরে সেখানে আলেম সমাজ এসেছিল, মাদ্রাসার ছাত্র এসেছিল। কীভাবে রাতের অন্ধকারে তাদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছে। এবং এটি না শুধু, আরও তারা আজকে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি করেছিল, সব কিছু মিলে মানুষের মধ্যে একটি 3টি ভোট হয়েছে নির্বাচন, ভোট ছাড়া নির্বাচন হয়েছে। এবং সেই নির্বাচনে তারা বলেছে সুন্দর হয়েছে। এবং অথর্ব কয়েকটা নির্বাচন কমিশন ছিল, তারা এই দেশের এই যে মানুষের জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে তারা যে নির্বাচনগুলি করেছে, সত্যিকার লজ্জা থাকা দরকার। শরাফত আলী সফু আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম অভ্যুত্থান পরবর্তী রাজনীতি, আগের রাজনীতি থেকে পরের রাজনীতিতে কি শেখার আছে? বা অনেকেই আমরা বলি যে নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতির পত্তনের মূল বা বিশেষ করে বড় একটা সুযোগ মনে করেন কি না এই 5 আগস্ট পরবর্তী সময়? দেখুন, বাংলাদেশে বঙ্গবন্ধু 72 সালে একটা দেশ গঠনের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তখন বাংলাদেশ ন্যাচারালি একটা অ্যান্টি আমেরিকা বলয়ে ছিল কোল্ড ওয়ারের কারণে, অ্যান্টি চায়না বলয়ে ছিল, অ্যান্টি আরব বলয়ে ছিল, এবং অর্থনৈতিক খুবই দুর্বল ছিল। স্বাভাবিকভাবেই এই সময় একটা ঐক্যমত তত্ত্বভিত্তিক জাতীয়তাবাদের বাংলাদেশ সৃষ্টি হয়নি। 90-এর পরে সকল দল জাতীয় পার্টি ছাড়া এক হয়ে বসে একটা রূপরেখা তৈরি করেছিল, 3 দলীয় রূপরেখা। কিছুদিনের মধ্যে সেটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়, বিটিভিকে দলীয়করণ করা হয়, কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে না। এরপরে
2008-এ আর্মিরা ধরে মেরে বেঁধে দুই নেত্রীকে একত্রে চা খাইয়ে জোর করে একটা বন্দোবস্ত করে দেয়, যেখানে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভূমিধস বিজয় পায়, বিএনপি প্রচুর ভোট পায় কিন্তু আসন তুলনামূলক কম পায়। এবং ওই একতরফা ওই যে একচ্ছত্র মেজরিটি আওয়ামী লীগ পেয়ে গেল, সংবিধান অ্যামেন্ডমেন্ট করার সুযোগ পেল, এটাকে কাজিয়ে লেগে আওয়ামী লীগ 13 অ্যামেন্ডমেন্ট বাতিল করে 15 অ্যামেন্ডমেন্ট করে 14 সালে একতরফা ইলেকশন করলো। সো এখন আমাদের এই 24 সালে ছাত্ররা জীবন দিয়েছে, জনতা জীবন দিয়েছে, শ্রমিকরা জীবন দিয়েছে, এবং এরপরে যে সরকারটি আসছে এই সরকারের কাছে সকলের পর্বত প্রমাণ প্রত্যাশা ছিল, থাকাটাই স্বাভাবিক। কারণ এটা বিপ্লব পরবর্তী সরকার, যে বিপ্লবে যারা রাজনীতি করে না সেই ছাত্ররা অংশগ্রহণ করেছে, যারা রাজনীতি করে সেই ছাত্ররা অংশগ্রহণ করেছে, বিএনপি অংশগ্রহণ করেছে, হেফাজত অংশগ্রহণ করেছে, চরমনাই অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টির একটা অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগের একটা অংশগ্রহণ করেছে, অস্বীকার করা যাবে না। দেশে বিদেশে একটা পর্যায়ে গিয়ে আওয়ামী লীগও চাচ্ছিল এই সরকারের পতন ঘটুক, ছাত্র মেরে ফেলা হয়েছে, মানে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছিল। যে ঐক্যমতটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতনের পক্ষে হয়েছিল, সেটার ধারাবাহিকতা ছিল ডক্টর ইউনূসের পক্ষেও। যখন ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা প্রস্তাব করা হলো, তখন একজনও কিন্তু বলেনি, এটা ডিফার করেনি, একজনও না, মানে ওপেনলি। এবং উনি এসে সবাইকে নিয়ে কাজ করার একটা প্রত্যয় করলেন। উনি এসে সবাইকে বললেন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, নতুন দেশ গড়ব। কিন্তু আমরা এই মুহূর্তে আজকের বাংলাদেশে দাঁড়িয়ে দেখতে পেলাম ওই আন্দোলনে যারা আহত হয়েছে চরমভাবে, আমি তাদের অনেকে দেখতে গিয়েছি, আমি জানি অনেকের চোখে গুলি লেগেছে, অপারেশন না করলে চোখ অন্ধ হয়ে যাবে, অনেকে কাতরাচ্ছে, পড়ালেখার জীবন নষ্ট হয়ে গেছে, এবং সরকার সে বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেনি। ব্যক্তিগত পর্যায়ে ছাত্রনেতা সমন্বয়করা অনেককে সহযোগিতা করেছে, অনেককে রেফার করে দিয়ে, কিন্তু কালেকটিভলি স্টেট যে একটা বিশাল দায়িত্ব নিবে, 1000 কোটি টাকা বাজেট করবে, ইন্ডিয়ার সাথে কথা বলে ভিসার ব্যবস্থা করবে, অথবা তাদেরকে মালয়েশিয়া পাঠাবে, সিঙ্গাপুর পাঠাবে, আমার জানা মতে আমি এই স্টেট মেশিনারি গত 3 মাসে দেখিনি, যেটা সব কিছুর উপরে ছিল। আজকে অনেকেই এবং এটার জন্য আজকে চরম একটা বিব্রতকর এবং খুবই নর্মাল, খুবই নর্মাল। জানেন যে আজ সকালে একটি ঘটনা ঘটেছে, স্বাস্থ্য অপদস্থ হয়েছে, সকাল 10টার মধ্যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এটা সমাধান করতে হবে। উত্তরবঙ্গের ছাত্র নেতারা বলছে উত্তরবঙ্গের উপদেষ্টা নাই কেন, তারা এটা প্রতিবাদ করছে। নিচে আবার ছোটো ব্যানারে একটু নামও লেখা আছে। ছাত্র আন্দোলনের সকল সমন্বয়করা আজকে মিটিং করেছে। দ্রব্যমূল্য হু করে বাড়ছে, কমার কোনো লক্ষণ দেখি না, 2 বছরের মধ্যে কমবে না, 1 বছর মিনিমাম লাগবে। ট্রাম্পের ইলেকশনের পরে আজকে যে প্রেস ব্রিফিং হলো ওয়াশিংটনে, হোয়াইট হাউসের, সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ মিটিং করতে গিয়েছিল, তাদেরকে মিটিং করতে দেওয়া হয়নি গতকালের ঘটনাটা। সেখানে আমেরিকা সুস্পষ্ট হয়ে বলেছে সকল দলের রাজনীতি করা এবং যেসব সাংবাদিকের অ্যাফিলিয়েশন বাতিল করা হয়েছে, এটাকে আমেরিকা সমর্থন দেয়নি। ডাইমেনশন কিছুটা চেঞ্জ হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের প্রতিনিধি চায়, একত্রিত হয়ে বলেছে রাষ্ট্র পরিচয় তাদের প্রতিনিধি চায়। হাসনাত আবদুল্লাহ পোস্ট দিয়েছে যুদ্ধ শেষে সবাই সন্ধি হয়, সব দলগুলো এক হয়ে যায়। রাজনৈতিক ঐক্যমত এখনও হলো না, ডক্টর ইউনূস এটা করতে পারতেন। সাংবিধানিক একটা সংকট রয়ে গেছে, ইন্ডিয়ার ভিসা এখনও চালু হলো না, রোহিঙ্গা ইস্যু এক চুল পরিমাণ সমাধান হয়নি, এটা উচিত ছিল আমাদের এই পরবর্তী সময়ে। পাহাড়ের যে ইস্যুটা আছে আমাদের, সেটাও এখনও চলমান। অর্থাৎ দুটি ব্যাপার ছিল, একটা বাস্তবতা হচ্ছে 3 মাস কোনো বড় সময় না, আরেকটি বাস্তবতা হচ্ছে যারা এই আন্দোলনটি করেছে একটা অদৃশ্য কাঠামোতে আন্দোলন হয়েছে, দৃশ্যমান কাঠামোতে না, যে কারণে কার জায়গায় কে এখন রিপ্লেস হবে এটা বলা যাচ্ছে না। একটা দর্শন আন্দোলনের ছিল, একটা দর্শনের ভিত্তিতেই সরকার এসেছে। দুঃখের বিষয় এই দর্শনটাকে অ্যাকশন প্ল্যানে রূপান্তর করতে পারেনি সরকার। কেন পারেনি? আমি মনে করি 3-4টি কারণে পারেনি। একটা হচ্ছে অর্থনীতিটা প্রায়োরিটি দেওয়া হয়েছে, হুইচ ইজ গুড। দ্বিতীয়, দার্শনিক সমৃদ্ধ সরকার হয়েছে। তৃতীয়, অভিজ্ঞতার অভাব আছে, অথবা অভিজ্ঞতা সম্পন্ন লোকরা এই সরকারকে সঠিক অ্যাডভাইস দিচ্ছে না, অথবা অভিজ্ঞতা সম্পন্ন লোকের অ্যাডভাইস নেওয়া হচ্ছে না। চতুর্থ, সেনাবাহিনী এবং পুলিশকে আমার মনে হয় এই সরকার কনফিডেন্স নিতে পারেনি। আমি 5 তারিখে যখন দেখলাম যে পট পরিবর্তন হচ্ছে, আমার তখনই মনে হয়েছিল এমার্জেন্সি দেওয়া উচিত, একটা সেনা সমর্থিত সরকার প্রয়োজন। সেটা হতে পারে কিছুটা আনডেমোক্রেটিক দেখাবে, কিন্তু যুদ্ধবিধ্বস্ত যুদ্ধের পরে একটি দেশে আপনি যদি এমার্জেন্সি না দেন,
আপনি যদি সেনাবাহিনীকে ফুল স্কেল অপারেশনে করে দায়িত্ব না দেন দেশের নিরাপত্তা এবং আভ্যন্তরীণ নিরাপত্তা না রাখতে, সেই সরকারটি আস্তে আস্তে ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। আজকে মব ভায়োলেন্স প্রচুর হয়েছে এবং সেনাবাহিনী কতটুকু বা করবে, তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও নেই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আছে এখনও। সেই ক্ষেত্রে আমার তো মনে হয় ডক্টর ইউনূসের এখন সময় আসছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বদলীয় সরকার করা এবং সেনাবাহিনীর অংশগ্রহণ বাড়ানো। এইরকম একটি পরিস্থিতিতে একটি দেশ এই ধরনের একটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবে না, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও সরকারের ম্যাচিং হচ্ছে না, কারণ তাদেরকে কথায় কথায় ফ্যাসিবাসের দোসর 17 বছরের সবাইকে বাতিল করতে হবে। এটা রাষ্ট্রীয় কাঠামো না, আপনি 17 বছরের কাঠামো বাতিল করতে পারবেন না। কিন্তু আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি জানি এই 17 বছরের মধ্যে যারা আগের সরকারকে সহযোগিতা করেছে, কিছু লোক বাদ দিলে বাকি সবাই বর্তমান সরকারকেও সহযোগিতা করবে। আপনাকে সেজন্য নিরাপত্তা দিতে হবে, মর্যাদা দিতে হবে, আর এনকারেজমেন্ট দিতে হবে। আপনি গালি দিয়ে, আপনি অপমান করে, অপদস্থ করে, চাকরি হারানোর ভয় দেখিয়ে আপনি প্রশাসনকে কাজ করাতে পারবেন না। পুলিশ ক্ষেত্রেও তাই। 6-7 তারিখে বেশ কিছু পুলিশকে অভিযোগ আছে যে বেশ কিছু পুলিশকে মারা হয়েছে এবং সেটা মামলা হয়নি। তো এই জিনিসগুলো তো প্রয়োজনীয় ছিল না। রাষ্ট্রের জন্য কি কি প্রয়োজন সেই কাজগুলো বাদ দিয়ে হাইপোথেটিক্যাল কাজ করে এত বড় একটি দেশের, এত জনবহুল একটি দেশের, এত সমস্যাবহুল একটা দেশের সমস্যার সমাধান হবে না। এটা রাষ্ট্র সর্বোচ্চ কঠিন নীতি দিয়ে চালাতে হয়। আমি আপনার কাছে আবার আসবো। মীর শরাফত আলী সবু ভাই, আপনার কাছে আবার যেতে চাই আমি। যেটি এর আগে কারিগরি ত্রুটির জন্য আমরা আপনার কথা শুনতে পাইনি। যেটি শামীম হায়দার পাটোয়ারী বলছিলেন যে বেশ কিছু বিষয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে যেটাকে সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগটি যথাযথভাবে হয়তো গ্রহণ করা হয়নি বা হাতছাড়া হওয়ার পথে। আপনার কি মনে হয়? আসলে এটা সঠিক না। সব কিছুতে শেষ হয়েছে মাত্র এই অন্তর্বর্তী সরকারের 3 মাস বয়স। এবং আপনারা নিশ্চয় অবগত আছেন যে ফেসিবাদ শেখ হাসিনা ভারতে বসে ইতিমধ্যে কয়েকটি আপনারা টেলিফোনে যে তাদের টেলিকনফারেন্সে শুনেছেন তাদের নেতাকর্মীদের কী নির্দেশনা দিয়েছে। একজন সাবেক প্রধানমন্ত্রী, এবং উনি বলেন আমি শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা, আমার বাবার জাত। এইসব একটা প্রধানমন্ত্রী যদি এইসব ল্যাঙ্গুয়েজে কথা বলে যে ট্রাম্পের ছবি নেই করবে, নিশ্চয়ই সেটা দেখেছেন অনেক, যেটা বলতে চাই না, তো আপনারা সবাই শুনেছেন। আজকে দেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যা যা করে উনি সব কিছু করছে। এবং গত 10ই নভেম্বর যে নূর হোসেন দ্বীপে ছিল, সেখানে তাদের একটা বিরাট পরিকল্পনা ছিল যে তারা কি, এবং সেটা জনতা, ছাত্র জনতা সবাই মিলে সেটাকে প্রতিহত করেছে। আমি বল প্রতিহতই করেছে তারা, সবাই দেখিয়েছে। 5ই আগস্ট যেভাবে লোক রাস্তায় তার পূর্বে রাস্তায় লোক নেমেছিল, ঠিক 10ই নভেম্বরগুলো সেই অবস্থায় সৃষ্টি হয়েছিল। আমি নিজেও দেখেছি। কারণ এই যে ক্ষোভ মানুষের আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগ যে বাংলাদেশে যে একটা বিরাজনীতিকরণ, শুধু দেশের প্রতি সেক্টর আজকে পলিটিক্সটাকে বিরাজনীতিকরণ করেছে। আজকে দেখেন যে ছেলেটা ধরেন 2009 একটা নির্বাচন হইল, নির্বাচন হওয়ার পরে 14 নির্বাচন বলেন, তারপরে কি বলে 18 নির্বাচন বলেন, তারপরে 24 সালে নির্বাচন, এই নির্বাচনগুলি কি হয়েছে সেটা আপনারা দেখিয়েছেন। এই নির্বাচন আজকে যে ছেলেটা যার বয়স 7-8 বছর ছিল তখন, আজকে সে ছেলেটা 3বার করে ভোট দিতে পারে নাই। এই যে ইয়াং জেনারেশনের যেটা ক্ষোভ যে আমি আমার ভোটের অধিকার, মানুষের একটা ভোট, এবং আমরা গত 17 তারিখে আমাদের জোরালো একটি দাবি ছিল যে আমরা যারা রাজনীতি করি বিএনপির, যে আমাদের একটা নির্বাচন দেন, একটা সুষ্ঠু একটা নির্বাচন, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ আসবে আমরা সেটা গ্রহণ করে নিব, আমাদের সবারই সেটাই ছিল। কিন্তু সেটা তারা করেনি বিদায় আজকে মানুষের ক্ষোভে এবং বাধ্য হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য। এবং এর পরবর্তী পর্যায়ে এই যে বর্তমান সরকার, আজকে আপনি দেখেন যে প্রতিটি সেক্টরে, কোন একটা সেক্টরও পাবে না যে সে জায়গায়, সমস্ত সেক্টরে তারা দুর্নীতি বলেন, স্বজনপ্রীতি বলেন, যা যা করা সব জায়গায় তারা করেছে। এবং এই জঞ্জাট, এবং আপনার নিচে সেনাপ্রধান নিশ্চয় দেখেছেন যে উনি বলেছেন যে 16 বছরের যানজট কি 16 দিনে কি শেষ করা সম্ভব, এটা সেনাপ্রধানের বক্তব্য ছিল এগুলো। তো আজকে যে অবস্থাটা সৃষ্টি করেছে দেশের, এটা তো সত্যিকার অর্থে এটা থেকে তো বের হয়ে আসতে হবে। এবং আমাদের যে
এত রক্ত, এত রক্তপাত, এত খুন খারাপির মধ্যে দিয়ে এটাকে এই বর্তমান এই আপনার অন্তর্বর্তী সরকারকে কোনো মতেই ব্যর্থ হওয়া দেওয়া যাবে না। তাহলে আবার অরাজকতা সৃষ্টি হবে দেশের মধ্যে, এবং সেটাকে আমাদের সবাই উচিত, আমরা যারা রাজনীতি করি, সুশীল সমাজবারের সবাই মিলে আমরা এটাকে সামনের দিকে নিয়ে যাব। আর এই বর্তমান অন্তর্বর্তী সরকারকেও আমরা আহ্বান জানাবো, আপনারা যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপটা করেন। নির্বাচনের তারিখ আপনারা করেন, কিন্তু নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করা উচিত। তাহলে মানুষের মনে একটা আশ্বস্ত হবে যে হ্যাঁ, এটা কিছু হচ্ছে, এবং মানুষেরই পাবে। কারণ আপনারা বিভিন্ন জায়গায় আজকে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র চলছে। এই যে আপনি যে কথা বললেন, যে আমার ভাই বললেন যে আপনার কী বলে, এই যে উপদেশটা সবই ঠিক ছিল, এই যে দুজন উপদেষ্টাকে দিয়েছে, না বললেও হয় না। এটা সত্যিকার অর্থে এটা আসলে ডক্টর ইউনূস সাহেব, উনি একজন মানে নোবেল ডিগ্রি তো শোনায়, সেই লোকটার সাথে ওই যে আপনি কী বলছে যে কালচার সেক্রেটারি মিনিস্ট্রি দায়িত্ব দিয়েছে, কি ফারুকি নাম ভদ্রলোকের, সে দিয়েছে। তার কোয়ালিফিকেশন কী বলেন আপনারা ইতিমধ্যে বেরিয়ে আসছে, ফেসবুকে আমরা দেখেছি তার কি যোগ্যতা সব কিছু। তো তারপরে শেখ বশিরউদ্দিন, তাকে তার ভাই আওয়ামী লীগের নেতা কী জানি বলে, আওয়ামী লীগের এমপি ছিলেন ওইখানে, এবং সে আমি দেখেছি রামপুরা থানার যে মামলা আছে 49 নম্বর আসামি ছিলেন। এই জিনিসগুলি না করলে মানে ভালো হতো। সরকারটা করলে একটা রকম, আমরাও তো বিএনপি, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য এই গত শারদীয় দুর্গাপূজা হলো, সেই দুর্গাপূজায় করলাম তো অলরেডি হিন্দু সম্প্রদায় তারা বলছিল আমরা পূজা করব না, এবং সেটা আমরাও আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত যে এটা যেভাবে হোক আমরা সেটাকে এই সরকারকে সহযোগিতা করে আমরা সেটা পূজাকে সুন্দর করে দেবো, এবং সেটা আমরা করেছি। এই সরকারকে আমরা সোজাকে সেটা আমি আমার এলাকা মুন্সিগঞ্জ আমি নিজেই বলতে পারি, আমি রাত দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত থেকে সবাই আমাদের লাস্ট পর্যায়ে আমাদের পার্টির সিদ্ধান্ত, আমাদের পার্টির মুখপাত্র রুহুল কবির রিজভী সাহেব নিয়ে বিরাট একটা হিন্দুদের মধ্যে একটি প্রোগ্রাম করে দিয়ে সারা দেশে আমাকে সবাই বলছে এত সুন্দর একটি টু শব্দ হয়নি। হয় রাত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল টুকিটাকি গণ্ডগোল ঝাঁঝামেলা মারাধারি মারপিট হয়েছে, কিন্তু এইবার কোনো রকম হয়নি। কেন হয়নি? সরকারেরও ছিলেন, পাশাপাশি আমরাও সার্বিক সহযোগিতা করেছি বিদায় সুন্দর হয়েছে। এটা আমাদের সবারই উচিত। এই যে মানুষের এত লোকের রক্তপাত হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ 5ই আগস্ট হয়েছে, এই রক্তপাতের বিনিময়ে আমরা এটা পেয়েছি। এটাকে আমাদের উচিত সবাইকে ধরে রাখা, এই সরকারকে সহযোগিতা করা, এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জন্য সামনে খুবই খারাপ সময় বয়ে আসবে। শুভ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। কমোডর সানাউল নোমান, আপনার কাছে যেটি জানতে চাই, যেটা সবসময় বলা হচ্ছে যে 5 আগস্টের পরের যে রাজনীতি হবে সেটি পরিশুদ্ধ রাজনীতি, জনগণের জন্য রাজনীতি, বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতিক বন্দোবস্ত প্রবর্তন হবে, সবার প্রত্যাশা সেটি। সে লক্ষ্যে সংস্কার কমিশনও গঠন করা হয়েছে। আপনার কি মনে হয় যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটি প্রচলন করা, সেটি বাস্তবায়ন অনেকটা চ্যালেঞ্জিং হবে কিনা এই দেশে? ধন্যবাদ। আমি আমার দুজন সহকর্মী বক্তার বক্তব্যই শুনেছি ভিন্নমুখী। আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে আমাদের আজকের আলোচনার যে মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী রাজনীতি এবং প্রত্যাশা। যদি আমরা বিশ্লেষণ করি, অভ্যুত্থান শব্দটা যদি চিন্তা করি যে অভ্যুত্থান, হোয়াট ইজ অভ্যুত্থান, এটা ডক্ট্রিন অফ নেসেসিটি এবং ডক্ট্রিন অফ ইফেক্টিভনেস, এই দুটারই হয়তো কার্যক্রম ছিল। প্রথমত হচ্ছে যে বিগত সরকার এই যে 15 বছরের যে ডমিনেশন করেছে, সেটার জন্য ফান্ডামেন্টাল যে রাইটসগুলো ছিল এগুলোকে আপহেল্ড করার জন্য এখানে একটা নেসেসিটি ছিল, এছাড়া আর কোনো কিছু সুযোগ ছিল না, অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন। আর ইফেক্টিভনেস, এই অভ্যুত্থান কার্যকর হয়েছে, এই ইফেক্টিভনেসটাও ডিবেটেবল, একটা অ্যাকচুয়ালি পুরোটা হয়েছে না। যেমন আমরা একটা সরকার পেয়েছি উপদেষ্টা, কিন্তু সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে এটা একটা গ্রিড ডিবেট যে কনস্টিটিউশন এক্সিস্ট করবে কিনা, বা আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি আছে তিনি থাকবেন কিনা, মানে এটা ইফেক্টিভনেসটা আমার কাছে মনে হয় পুরোপুরি হয়নি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর এরপরে যদি বলেন যে পরবর্তী রাজনীতি, তাহলে পরবর্তী রাজনীতির কথা যদি আমরা বলি, তাহলে পূর্ববর্তী রাজনীতিটা কী ছিল? পূর্ববর্তী রাজনীতি এদেশে যেটা ছিল, আমার মনে হয়
কনস্টিটিউশনালি অনেকগুলো সুযোগ সুবিধা থাকলেও এগুলো বাস্তবায়ন আসলে হয় না। পৃথিবীর ভালো ভালো কনস্টিটিউশন আছে, অনেক ভালো ভালো কথা আমরা বলি, টক শোতে অনেক সময় ভালো কথা বলি, রাষ্ট্র অনেক রকমের পলিসি নেয়, কিন্তু বাস্তবায়ন অনেক সময় হয় না। এটা আমরা দেখে আসছি, মানে স্বাধীনতা উত্তর সময় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা এই দেশের সাধারণত মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষরা প্রত্যাশা করি এদেশের যারা হোয়াইট কালার আছে, কিন্তু তাদেরকে দেখা গিয়েছিল এই দেশটাকে মানে শ্বেতপত্রের মতো শুভ্র পদ্মের মতোই তারা করবে, কিন্তু তারা দেখা গেছে যে অধিকাংশ লোকই হোয়াইট কালার ওইভাবে না করে তারা হোয়াইট কালার ক্রিমিনাল হয়েছে। সো এই ক্ষেত্রে যে রাজনীতির গুণগত পরিবর্তন যদি না করা হয়, আমরা দেখেছি যে এই দেশের আওয়ামী লীগ কাদের প্রতিনিধিত্ব করে। তারা ভালো কথা বলেছে যে তারা সাধারণ মেহনতি মানুষের জন্য, কিন্তু এই 53 বছরের ইতিহাসে আমরা দেখিনি শুধুমাত্র এই সাধারণ মানুষকে আমরা ললিপপের মতো আইসক্রিমের মতো লোভ লালসাই দেখিয়েছি। তারা সবসময় শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে এদেশের আমলার দ্বারা, ব্যবসায়ীদের দ্বারা, বুদ্ধিজীবীদের দ্বারা, সাংবাদিকদের দ্বারা, শিল্পী কথিত যারা আছে একটা আপার ক্লাস, হয়তোবা তারা 10 to 15% পিপল, তাদের দ্বারা। তো এই যদি রাজনীতি হয়, এই দেশের সাধারণ মানুষের যদি খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবার যদি একটা আর্থিক ক্রয় ক্ষমতা, জীবনযাত্রার মান, সুখ শান্তি, পিসফুল লাইফ লিড করতে না পারে, তাহলে সেই রাজনীতি দিয়ে লাভ নাই। কারণ আমরা এটা দেখেছি আওয়ামী লীগের সময়, বিএনপির চরিত্র অলমোস্ট সিমিলার, আমরা জাতীয় পার্টিকেও দেখেছি সিমিলার তারা করেছে। সো তারা সবসময় দেখেছি, যদি আমরা রাজনৈতিক দর্শন যদি বলি যে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের কথাই বলি, বা সাম্যবাদের কথা বলি, বা আমরা যদি ইসলামী জাগরণের কথা বলি, যেভাবেই বলি না কেন, কথাগুলো আমরা সবসময় খুব চমৎকারভাবেই বলি যে আমরা সবাই ভাই ভাই, বাঙালি ভাই ভাই, গরিব মানুষ, ধনী মানুষ আমরাও ভাই ভাই। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো আমি এই স্বাধীনতার পরবর্তী এত বছর পর্যন্ত আমরা দেখিনি। তাহলে এই সামাজিক বৈষম্য হতো না। আজকে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, এগুলো একটা রাজনৈতিক ব্যর্থতার ফসল। সো এই সমস্ত জিনিস যদি বন্ধ করতে হবে, পাচারের জন্য কি করতে হবে? আমাদের দেখেন বাংলাদেশ ব্যাংকের এতগুলো ঘটনা ঘটলো বিগত সরকারের সময়, অথচ আমাদের দেশে একটা ডিজিএফআই, একটা গোয়েন্দা সংস্থা আছে, তারা একটা শুধুমাত্র একটা সেল আছে। কিন্তু আমাদের স্বাধীনতার পরে আমাদের অর্থনীতি অনেক বড় বিকশিত হয়েছে, বড় হয়েছে, আমাদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রচুর হয়েছে, শিল্পপতি হয়েছে, আমরা বাঘা বাঘা শিল্পাঞ্চল করেছি, আমরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অনেক লোককে আমরা করতে দেখেছি, এবং এগুলো বেআইনিভাবে হয়েছে। আপনি দেখেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তো করারই কথা না, তাদের হাতে পুঞ্জীভূত হয়েছে, অর্থ পুঞ্জীভূত হয়েছে। এদেশে তারা টাকা পাচারের লোভ লালসাটা কেন তৈরি হয়েছে, এগুলো গভর্নমেন্টের ভাবা উচিত ছিল, এগুলো রাজনীতির অংশ ছিল। কিন্তু কোনো সরকারই তারা এইগুলো কেয়ার করে নাই। কারণ কেয়ার না করার কারণ হচ্ছে কি, আমাদের রাজনীতিবিদের অযোগ্যতা, অদক্ষতা এবং সর্বোপরি দেশপ্রেমের অভাবের জন্য এই কারণগুলো ঘটেছে। এখন যদি আসেন সেই রাজনীতি, এই 3 মাসে বা 6 মাসে আমাদের উপদেশটা, আমরা যাই বলি না কেন, এই সরকারের মানে সক্ষমতা, অক্ষমতা, দুর্বলতা, ব্যর্থতা অথবা সফলতার অথবা আকাঙ্ক্ষা, প্রত্যাশায় যাই বলি না কেন, তাদেরকে সময় দেওয়ার আমি খুব পক্ষপাতী। আর যে কমিশনগুলো হয়েছে, আমরা দুঃস্বপ্ন দেখি যে এই কমিশনগুলো আমাদের ঐতিহাসিক বিগত সময়ের সমস্ত কমিশনের মতো যেন এক সময় ব্ল্যাক হোলে চলে না যায়। যে সমস্ত লোকগুলো, আমি পত্রিকায় এটা ওটা দেখেছি, আমি যেহেতু সক্রিয় রাজনীতি করি না, আমি আশা করি যে তারা এদেশের এই সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে। জি সানাউল নোমান, আমি আপনার কাছে আবার আসবো, একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মীর শরাফত আলী সপু, যেটি কমোডোর সানাউল নোমান বললেন যে জন আকাঙ্ক্ষা যেটি তৈরি হয়েছে 5 আগস্টের পরে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে ইতিবাচক ধারা তৈরি করার কথা ছিল বা ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা, আমি যদি একদম সরাসরি বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপনি একজন ক্ষুদ্র কর্মী বা রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে জানতে চাই যে আপনার বারবারই তাড়া দিচ্ছেন নির্বাচন হোক, নির্বাচন হোক। সেই জন আকাঙ্ক্ষা কি শুধুমাত্র একটি ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করা, নাকি সার্বিক পরিবর্তনের উপর বেশি গুরুত্ব দিতে হবে? ধন্যবাদ। দেখুন, আমি নির্বাচনের কথা বলেছি, পাশাপাশি বলেছি যে প্রয়োজনীয় সংস্কার যেগুলো আছে। কারণ একটা আপনি এখানে আসার পরে আপনার সাথে আনঅফিসিয়ালি কথা হয়েছিল, যেটা নির্বাচিত সরকার না থাকলে যে সমস্যাগুলো অ্যারেঞ্জ হয় সত্যিকার অর্থে, যেমন আজকে আমি আমার মুন্সিগঞ্জে ছিলাম, শ্রীনগরে,
সেখানে আমি 2 উপজেলায় গিয়েছিলাম। সেখানে অনেকের সাথে মতামত বিনিময় করলাম। মানুষের যে আকাঙ্ক্ষা, যে আপনি কথাটা বললেন, এখানে জনপ্রতিনিধি নেই। আগে ছিল উপজেলা চেয়ারম্যান ছিল, তারপর আপনি সংসদ সদস্যরা ছিলেন, মানুষের কথা বলতে পারতেন, তারপর ডেভেলপমেন্টের ওয়ার্কের হয়তো সব কিছু মেলে, কিন্তু এখন তো সেই জিনিসটা নেই। কারণ সরকারি যারা দায়িত্বে আছেন তারা তো রিয়েলি তারা দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। তারা যে আগে বারে একটা কাজ করা সেটা তো তাদের প্রয়োজন, কারণ তারাও এখন সাহস পায় না। অনেক সরকারি কর্মকর্তার সাথে কথা হয় আমাদের, যে তারা বলে যে ভাই আমরা আগে যে একটা গভর্নমেন্ট তো মানে অনির্বাচিত গভর্নমেন্ট, এখন আমরা যে আগেবারে একটা কাজ করবো সেটা দায়িত্ব কে নেবে? এই সমস্যাগুলো আছে। সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি আগে পূর্বে বলেছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা আপনার ভারতে বসে যে ষড়যন্ত্র, যে ডিস্টার্বটা দেশের মধ্যে করতে যাচ্ছে, এবং সেই জিনিসটাকে ফেস করার জন্য একটা নির্বাচিত সরকার মাস্ট বি দরকার। নির্বাচিত সরকার ছাড়া কোনো কিছু হয় না। আপনি দেখেন যাই কিছু হয়েছে, নির্বাচিত সরকার তো অবশ্যই লাগে। সেই জন্যে আমি বলেছি, আমরা বলি নাই যে শুধু নির্বাচন, আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার। শুধু আমার বলা নেই, আমাদের পার্টির সিদ্ধান্ত প্রয়োজন যত তাড়াতাড়ি আপনারা এই জিনিসটাকে সংস্কারটা রোডম্যাপ দেখিয়ে করেন, প্রয়োজনীয় সংস্কার করেন। যেমন আপনি বলতে পুলিশ রিফর্ম, এই যে পুলিশ রিফর্মের যে ব্যাপারটা, এটাকে আপনাদের জরুরি দরকার। কিছু কিছু জিনিস আছে দরকার। তারপর নির্বাচন কমিশন সংস্কার হয়েছে, যেটা নিয়ে নাকি মানুষের জনপ্রশাসনেও তারপরে জনপ্রশাসন আছে, একটা সে রিলেটেড। একটা সুন্দর নির্বাচন করতে হলে তো আপনার এই জিনিসগুলো রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। নির্বাচন সংস্কার করেছেন অনেক, আমি যেহেতু আমার জানা মতে অনেক ভালো ভালো লোক আছে যারা কাজ করার জন্য, সামরিক বলেন, সিভিল সোসাইটি বলেন, সিভিল সার্ভিস যারা মানে অ্যাডমিনিস্ট্রেশনের ক্যাডারে যারা আছেন, জুডিশিয়াল সার্ভিস, তারা কাজ করার জন্য অনেকে ইচ্ছুক, কিন্তু তাদেরকে ডেকে নিয়ে আসতে, তাদের কাজটা দিতে হবে। অনেকেই মনে করে ঠিক আছে আমি ঝামেলার মধ্যে কেন যাব না, তাদেরকে নিয়ে আসতে যে ভাই আপনি এসেন কাজ করে, দেশে একটা নির্বাচন করেন, সুন্দর মানুষের কথা বলার, মানুষ যে 17 বৎসর মানুষ যে আন্দোলন সংগ্রাম করেছে, মানুষ একটি ভোটার জন্য সে ভোটটা দিতে পারে, একটা সুন্দর একটা আপনি করেন কি বলে ভোটার লিস্ট করেন, তারপর প্রয়োজনীয় যা পুলিশ করেন, অ্যাডমিনিস্ট্রেশন করেন, জুডিশিয়াল সার্ভিস করেন, সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেন। যদি আপনার সদিচ্ছা থাকে সুন্দরভাবে আমি একটা দেশকেই করব, কারণ এই দেশের মানুষের একটা আকাঙ্ক্ষা, যে আপনি যে আকাঙ্ক্ষার কথাটা বললেন, যে আকাঙ্ক্ষাতে আমাদের একটা নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমেই একটি সরকার হবে, তখন তার যে সরকার জনগণের সরকার হবে, মানুষ কথা বলবে, সুন্দর মানুষের আইন শৃঙ্খলা থাকবে, একটা সবসময় নিয়মতান্ত্রিকভাবে চলবে। যেমন নদীর গতিপথ একটা থাকে, সেরকম একটা গতিপথ সৃষ্টি হবে, মানুষ তার কথা বলার সুযোগ পাবে, সব কিছু মিলিয়ে সব সাইডেই। এই যে এখন যে আপনি যে বললেন যে আজকে যে সার্বিক সংস্কার, রাষ্ট্র কাঠামো যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, আপনার দল তো এরই মধ্যে 31 দফা দিয়েছেন এবং আপনারা অঙ্গীকার করেছেন যে আপনারা এই সব সংস্কার বাস্তবায়ন করবেন। এরপরে রাষ্ট্র কাঠামো সংস্কার, নির্বাচিত প্রতিনিধি আর বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কার দ্বারা আসলে রাষ্ট্র কাঠামো সংস্কার প্রয়োজন বলে আপনার মনে হয়? হ্যাঁ, নির্বাচন আপনি যেটা প্রশ্ন করেছেন, তো এটা ঠিকই যে আপনি নির্বাচিত সরকার তো তার সংস্কার করবেই, কিন্তু এখন যে একটি নির্বাচন করার জন্য একটি সুন্দর পরিবেশ নির্বাচনে, সেই জন্য তো একটা প্রয়োজনীয় সংস্কার দরকার। আমি তো পূর্বেই বললাম যে দেশের প্রতিটি সেক্টরে কলম আজকে অকার্য করে দিয়েছে, সব ক্ষেত্রে। বিশেষ করে পুলিশ রিফর্মটা তো মাস্ট বি দরকার। পুলিশের মধ্যে যে অবস্থা সৃষ্টি করেছে, যে হারে আপনারা দেখেছেন কীভাবে যে একজন পুলিশের এই দেশেরই নাগরিক, এখান থেকে আমরা অকিচকিতে শুনতে পেরেছি যে ওইখান থেকে পুলিশ কমিশনার বলতে যে কী করো, অকিতে বলতে যে চায়না উপরে দিকে মার, উপরে ফায়ার করো, উপরে করো, মানে তার মানে কি উপরে গুলি করো, মেরে ফেলো। এটাকে একটা রাষ্ট্রের একটা অধীনস্থ কর্মচারী হুকুম দিতে পারে আপনাকে আমাকে মারার? এই যে জিনিসগুলি হয়েছে, এই জিনিসগুলিতে আমাদের অবশ্যই আইনের আয়ত্তে আনা উচিত, এবং পুলিশ রিফর্মটা মাস্ট বি দরকার প্রশাসনের সব ক্ষেত্রে। তাহলে একটি সুন্দর একটা নির্বাচন করা সম্ভব হবে, কারণ যে নির্বাচনে সবাই ভোট দেবে, মানুষের জবাবদিহিতা থাকবে। আমি আবারও বলছি যে একটা খুবই যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই জিনিসগুলি করা উচিত, তাহলে মানুষ আশ্বস্ত হবে। আপনাদের রোড ম্যাপটা দাখিল করা উচিত,
এবং যেটাকে দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে আজকে ব্যবসা বাণিজ্যে ও যে ভাই বললো দ্রব্যমূল্য, ঠিক আছে, মানুষের দ্রব্যমূল্য, গরিব শ্রেণীর লোক যারা আজকে তাদের বেতন তো বাড়েনি। আজকে কি দ্রব্যমূল্যের অবস্থা, কী অবস্থা, দ্রব্যমূল্যে চাল ডাল চিনি দাম শাক সবজি 100 টাকা নিয়ে যেগুলো সবজি নাই, এই যে পর্যন্ত। হ্যাঁ, এই সরকার চেষ্টা করছে, তারা আমি দেখেছি কৃষি মন্ত্রণালয় থেকে তারা বিভিন্ন জায়গায় দোকানপাট খুলে চেষ্টা করছে, টিসিবির মাধ্যমে পণ্য দেওয়ার চেষ্টা করছে। তারপর টিসিবিও দিচ্ছে, পাশাপাশি কৃষি আপনি কৃষকদের 100 টাকা আমি দেখেছি 100 টাকা দেওয়ার 4-5টা সবজি পাওয়া যায়। এদের আমি কয়েকদিন আগে দেখেছি যে কৃষি মন্ত্রণালয় থেকে সেটা কৃষি মন্ত্রণালয় থেকে তারা আয়োজন করেছে, কৃষি সচিব তারা করেছে, আমি যদি শুনেছি তাদের থেকে। তো এই জিনিসগুলো তারা চেষ্টা করছে, কিন্তু পাশাপাশি নির্বাচনের একটা প্রক্রিয়া, যাতে করে নির্বাচনটা খুব দ্রুত গতিতে হয় এবং সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয় মানুষের আইন শৃঙ্খলা বলে সব ক্ষেত্রে। কারণ আপনাদের ষড়যন্ত্র থাকবেই, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র সবসময় ছিল, আমাদের স্বাধীনতার পূর্বেও ছিল, এখনও আছে, সবসময়। 90 সালে আমরা ছাত্র আন্দোলন করেছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, সেই সময় আন্দোলনের সময় সেই সময় ষড়যন্ত্র ছিল, ক্ষমতা হস্তান্তর নিয়েও সেই সময় ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন ছিল। হ্যাঁ, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ যখন আপনার ছিলেন রাষ্ট্রপতি, তখন বিএনপিতে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রীয় ক্ষমতায় আসারই, তখনও গেল আপনাদের ওই রাষ্ট্রীয় ক্ষমতায় আসার একটা বাধা ছিল। যাই হোক, যে কোনো আমাদের নেত্রী তখন 3-3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন বক্তব্য দিয়ে বললেন যে ক্ষমতা যার যার ক্ষমতাকে দিতে হবে, তখন দিতে বাধ্য হয়েছে। এটা ষড়যন্ত্র ছিল, সবসময় থাকবে, এটাকে ফেস করে আমাদের এগিয়ে যেতে হবে। আসলে আমরা যারা পলিটিক্স করি, আমরা যারা রাজনীতি করি, ধরেন পলিটিক্স আমরা মাঠের কর্মী, সত্যি আমি একজন মাঠের কর্মী, আমি কিন্তু মাঠ থেকে এখন সরাসরি আপনাকে আসছি। আমি সারাদিন আজকে সারাদিন কেন্দ্রীয় কর্মসূচি ছিল, তারপরে আমি মুন্সিগঞ্জ থেকে সরাসরি এখানে চলে আসছি। এই যে আমরা আমরা দেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়, কারণ আমাদের যারা আছে নেক্সট জেনারেশন, এই যে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, এই যে ছাত্র রাজনীতি, আমি 1 মিনিট, ছাত্র রাজনীতি যারা করতে চায় না, এখন মানুষ অনীহা এসেছে, মানে আমি এই দেশে থাকবো না, চলে যাচ্ছে আমেরিকা ছেড়ে কানাডা চলে যাচ্ছে, কেন এই অনীহাটা আসছে? কারণ এই জিনিসটাকে ফিরিয়ে আনতে হবে, দেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে হবে, দেশের মানুষের কথা বলার সুযোগ, একটা ভালো ইয়াং জেনারেশনকে সুযোগ দিতে হবে যে আসো ভাই ভোট এই দেশের মধ্যে থাকে, এই দেশেই তোমার মেধাটা এই দেশেই কাজে লাগো। এটা তো আমরা যারা পলিটিক্স করি, আমরা যারা সুশীল সমাজ, এটা আমাদের সবারই দরকার, বিশেষ করে আমাদের না, আপনাদেরও দরকার, আপনারা যারা মিডিয়া পার্সন আছেন, এই যে আপনারা অনুষ্ঠানগুলি যে করছেন, এর মাধ্যমে তো জাতি সোচ্চার হবে এবং যাতে করে ইয়াং জেনারেশনকে ধরে রাখতে হবে। তারা তো চলে যাচ্ছে বিদেশে, পড়াশোনা মেধাকে বিদেশে কাজে লাগাচ্ছে, আমাদের দেশে থাকতেছে, তাহলে কি একটা সময় কি হবে বলেন? জাতি তো মেধা শূন্য হয়ে যাবে। শরাফত আলী সপু, আমি আপনার কাছে আবার আসবো। ব্যাসের স্বামী মেধার পাঠরে, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো হলো। 3 জন উপদেষ্টার মধ্যে 2 জনের কথা সপু বলছিলেন যে তাদের অভিযোগে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ করেছে, তাদের পদত্যাগ দাবি করেছে, অনেক বিষয় আছে। উপদেষ্টা পরিষদ বাড়ানোর অর্থটা কি? আপনার কি মনে হয় যে শুধুমাত্র কাজের গতি বাড়ানো, নাকি সরকারের দেখুন একটু আরো শক্ত প্রক্রিয়ায় দেশ পরিচালনা করতে চায়? সংস্কার সরকার যখন থাকবে, তাকে নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, চলমান উন্নয়ন কাজগুলো করতে হবে এবং ম্যাসিভ সংস্কার করতে হবে। এবং যারা আজকে উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই একাডেমিক্যালি খুবই সাউন্ড, ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি থেকে তারা আসেননি। যারা কমিশনের সদস্য এবং চেয়ারম্যান হয়েছেন তারাও একাডেমিক্যালি সাউন্ড, অভিজ্ঞ, ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি থেকে আসেনি। অর্থাৎ একটা ট্রেডিশনাল পলিটিক্যাল সিস্টেমে এই ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনার বা অবদান রাখার সুযোগ পেত না। তারা একটা সুযোগ পেয়েছে, সারা জীবন যা পড়েছে, যা পড়িয়েছে, যা পিএইচডি করেছে, যা গবেষণা করেছে, সেটা বাস্তবে রূপান্তর করার একটা সুযোগ পেয়েছে। জীবনে এরকম সুযোগ একটা মানুষ একবারই পায়, 2বার পায়, খুব কম। সেই সুযোগটা হেলায় ফেলায় সরিয়ে ফেললে দেশ আগাবে না, পিছিয়ে যাবে। দেখুন, ছাত্ররা, আপনি বললেন যে 2 জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্ররা ব্যানারে আন্দোলন করেছে, একাংশ শব্দটা চলে আসতেছে। যখনই কোনো এই ধরনের কোনো ইস্যুতে ছাত্ররা বা জনতারা আন্দোলন করছে, তাদের সবাইকে এক জায়গায় দেখা যাচ্ছে না, অর্থাৎ তাদের মধ্যে আমরা একটা ডিফারেন্সিয়েট দেখতে পাচ্ছি। জাতীয় পার্টির ইস্যুতে একটা অংশ নির্মম ছিল, কিন্তু অনেকেই আবার সেখানে অংশগ্রহণ করেনি। রাষ্ট্রপতি ইস্যুতে একটা অংশ ছিল, সেখানে একটা তারা সমাধান পায়নি। বিচারপতি ইস্যুতে অনেকে গিয়েছে এবং সেটাও সুপ্রিম কোর্ট, এবং প্রধান বিচারপতি অত্যন্ত বিচক্ষণ মানুষ, অত্যন্ত মর্যাদার সাথে তিনি 2টো বিষয় সমাধান করেছেন। একটা হচ্ছে 12 জন বিচারপতি, তাদের মধ্যে কয়েকজনকে আমি চিনি, কয়েকজন খুবই
খুবই উঁচু মানের বিচারপতি, জাস্টিস নাইমা হায়দার আছেন, জাস্টিস হাসান আরিফ এম আরিফ সাহেব আছেন, এনারা অনেক ভালো জাজমেন্ট লেখেন, সর্বজন স্বীকৃত, তারা অনেকেই আছেন। তো তাদের অভাবটা তো সুপ্রিম কোর্টে চট করে পূরণ হবে না, কারণ তারা 10 বছর ধরে জজিবিতি করেছেন, ব্যারিস্টার ছিলেন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া পড়ে আসছেন, ঢাকা ভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। তো একজন আমি চট করে নতুন একজন জাস্টিস দিলে তো তিনি এই কাজগুলো পারবে না। তো সেখানে প্রধান বিচারপতি তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে দিয়ে যদি অভিযোগ আসে তাদেরকে তিনি ট্রায়াল করবেন বা তাদের ব্যাপারটা দেখবেন। আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তার কাছে প্রস্তাব আসছিল, আমরা গণমাধ্যমে জেনেছি, তিনি খুব বিনয়ের সাথে এটি প্রত্যাখ্যান করেছেন। এই দুটি সিদ্ধান্ত আমি মনে করি তাকে জুডিশিয়াল স্টেটসম্যানশিপ দিয়ে দিয়েছে, কারণ একজন প্রধান বিচারপতিও রাষ্ট্রের এই ধরনের বিষয়গুলো জীবনে একবার দুবার ফেস করেন, এবং সেখানে যদি ভুল করে তাহলে দেশ, জুডিশিয়ারি এবং প্রধান বিচারপতি তিনজনই ডুবে যায়, অতীতে এরকম নিদর্শন আছে। আমি মনে করি যেটি এখন প্রয়োজন, দেখুন একটা এই অন্তর্বর্তী সরকারটা প্রথম হলো অন্তর্ভুক্তিমূলক হলো না, এটা অন্তর্বর্তী সরকার হলো না, অন্তর্বর্তী সরকার হতে হবে। এটি একটি বিশেষ গোষ্ঠী, বিশেষ শ্রেণী, বিশেষ এলাকারও কথা উঠেছে, বিশেষ এলাকার সরকার হয়ে গেছে। দেশ তো সবার, একটি এলাকা বা একটি গোষ্ঠী দিয়ে তো হতে পারে না। দেশ চালাতে আপনার সেনাবাহিনীর লোক লাগবে, পলিটিশিয়ান লাগবে, আমলা লাগবে, এনজিওর লোক লাগবে। শুধু একটি মাত্রিক নিলে আপনি একমাত্রিক হয়ে যাবেন। একটা নির্বাচিত সরকার যখন নির্বাচনের পরে ক্ষমতায় আসে, সে কিন্তু সীমাহীন সমর্থন নিয়ে, সীমাহীন ক্ষমতা নিয়ে আসে না, সে কোনো রকম মেজরিটি নিয়ে সীমিত ক্ষমতা পাওয়ার করতে আসে। বাংলাদেশে কোনো সাংবিধানিক চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে, কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে ওই সীমিত সরকারটা আস্তে আস্তে ফোর্থ ইয়ারিকে সীমাহীন হয়ে যায় এবং তারপর তার পতন হয়। এটা আগের সার্কেল ছিল। এই সরকার কিন্তু সীমাহীন ক্ষমতার সরকার ছিল, সকলের জনসমর্থনে, বিপ্লব পরবর্তী সমর্থনে সীমাহীন ক্ষমতা নিয়ে ভবিষ্যৎ সরকারগুলোকে সীমিত করার দায়বদ্ধতা নিয়ে সরকারটা এসেছিল, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোকে গড়ার একটা অধিকার এই সরকারের ছিল। আনুপাতিক ভোট হতে পারে একটা ভালো প্রাতিষ্ঠানিক রিফর্ম, সেখানে কোনো দলই চট করে অ্যাবসলিউট মেজরিটি পাবে না, অর্থাৎ পাওয়ারের ভারসাম্য থাকবে। একটা হ্যাঙ্গিং গভর্নমেন্ট হতে পারে, যেটা কোনো অংশে ভালো, কোনো অংশে খারাপ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, উপজেলা প্রশাসনকে স্ট্রং করা, প্রদেশ করা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা, লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনথেন করা, হিউম্যান রাইটস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, টেলিকমিউনিকেশন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, এনএসআই, ডিজিএফআই, সংখ্যালঘু কমিশন, এগুলো রিফর্ম করে ইন্ডিপেন্ডেন্ট করতে পারতো। কী করলে ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা করে ফেলতে পারতো। এগুলো কিন্তু এই সরকারি কাঠামোর মধ্যেই আছে। দেন হাইকোর্টে ইলেকশন কমিশনের সার্চ কমিটি করা হয়েছে আগের আইন অনুযায়ী। আগের আইন অনুযায়ী এই সময় নিরপেক্ষ লোক আসতেও পারে, কিন্তু এই আইন অনুযায়ী পরবর্তী সরকার যখন নির্বাচন কমিশন গঠন করবে সেটা কখনোই নিরপেক্ষ হবে না, কারণ সেখানে প্রাইম মিনিস্টারের একচ্ছত্র আধিপত্য আইনেই রয়ে গেছে। আমি দেখেছি, এটা স্ক্যান করেছি। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে, খুব ভালো। একটা আইন করলে কি হতো, যেখানে সরকারের সীমাহীন ক্ষমতা সীমিত হতো। এই সরকার নিজেই যদি নিজের ক্ষমতাগুলোকে সীমাহীন এক্সারসাইজ করে, ভবিষ্যৎ সরকারও করবে। সেটা এই সরকারকে নির্ধারণ করতে হবে। এই কাঠামো করার সরকার হচ্ছে এই সরকার। এটা কোনো দর্শন চর্চার সরকার না। দর্শন দিয়ে দেশ চলে না, দর্শন দিলে দেশ পিছলে পড়তে পারে। আজকে সমন্বয়করা, ছাত্ররা, জনতারা ব্যাপক আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশটা গড়তে যাচ্ছে, কিন্তু শুধু দর্শন দিয়ে দেশটি না গড়ে অ্যাকশন প্ল্যান করতে হবে, এবং অ্যাকশনেবল অ্যাকশন প্ল্যান, এবং দৃশ্যমান। এবং এটা খুব কঠিন কোনো কাজ না। কিছু কিছু বিষয় কঠিন, কিন্তু কিছু কিছু বিষয় একদম সোজা। আপনি সোজা বিষয়গুলোও এই সরকার করছে না, কঠিন বিষয়ও করছে না, তাহলে এটা তো স্ট্যান্ড ইডেলবাই হয়ে যাবে এক সময়। স্বামীদের পাটোয়ারি, আমি আপনার কাছে আবার আসবো। কমোডর সানাউল নোমান, যেটি স্বামীদের পাটোয়ারি বলছিলেন যে অ্যাকশন প্ল্যান যেটি বাস্তবায়ন করতে হবে, আপনার কি মনে হয় যে প্রশাসনে আসলে একটু ধীরগতি বা ধীরে চলন নীতি এ ধরনের বিষয়, নাকি ভবিষ্যৎ পরিকল্পনার প্রণয়ন নিয়েও তারা অনেকটা বেশি দূরদৃষ্টির চিন্তা করছেন, সেরকম কিছু? আমার মনে হয় যে প্রশাসন ধীরগতির দৃশ্যমান মনে হচ্ছে, এবং পাশাপাশি তাদের দূরদর্শী দৃষ্টিগোচর হওয়ার মতো সময় পেরিয়ে যায় নেই, অথবা আমরা খুব বৈপ্লবিকভাবে কোনো রকমের অধ্যাদেশ বা কোনো কিছু দিয়ে এরকম কোনো নতুন বৈপ্লবিক চিন্তা আমরা দেখতে পাচ্ছি না। বাট আমরা প্রত্যাশা করি যে এই সরকার এই কাজগুলো করবেন, এবং অনেকেই বলেন এই সরকারের এই মানে এইটা করা যাবে না, ওটা করা যাবে না, মানে একটা নির্বাচিত সরকার আসলে সব করবে। এটা কোথায় বলা আছে, সংবিধানের কোথায় বলা আছে যে এই সরকার পারবে না?
বেতন ভাতা দিচ্ছে, দেশের সশস্ত্র বাহিনী প্রধান সমস্ত কিছু মেশিনারিজ কাজ করছে এই সরকার অধীনে। কোথায় কোনো বাইবেলে, কোরআনে, কোথাও গীতায় কোথাও লেখা আছে নাকি? নাই। এগুলো হচ্ছে আবেগী কথাবার্তা। এই সরকার সমস্ত কিছুই করতে পারে। তো প্রত্যাশার কথাটা যদি আমি বলি স্লো, আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, এই যে নির্বাচন আরেকটা সরকার আসলেই ভালো হয়ে যাবে আমার মনে হয় না। এটা হচ্ছে ওই যে বোতল পরিবর্তন না করে মদ পরিবর্তন, অথবা মদ পরিবর্তন না করে বোতল পরিবর্তন হয়। আমরা দেখছি তো এই দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর চরিত্র, তাদের এখানে যে রাষ্ট্রের যে ওভারহেড কস্ট বেড়ে গেছে, এদেশের উৎপাদনের সাথে আমাদের কোনো মানে লোকজন কমে গেছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শাকসবজি হচ্ছে না, আপনি দেখেন কৃষি শ্রমিক পাবেন না। আপনি দেখেন ঢাকা শহরে ইয়াং ফোর্স যারা শক্ত সামর্থ্য, এরা অটো চালাতে আসছে, মানে গ্রামে ইনকামের কোনো স্কোপ নাই। গভর্নমেন্টের ওইদিকে চিন্তা ভাবনা করতে হবে যে গ্রামমুখী মানুষকে করা। এবং এই যে মিস্টার পাটোয়ারি বলেছেন, আমি এর সাথে একমত, উৎপাদনের রাজনীতি করতে হলে আপনাকে লোকাল গভর্নমেন্টগুলোকে স্ট্রেংথেন করতে হবে, ইউনিয়ন পরিষদ কে স্ট্রেংথেন করতে হবে, এবং গ্রামের লোকই চিন্তা করবে তার গ্রাম কেমনভাবে চলবে এটা পরিসংখ্যান করতে হবে। আমাদের সাথে কোনো ভালো স্ট্যাটিস্টিক্সই নাই যে কোন গ্রামের কত জনগণ, তার মাঠের এরিয়া কত, ফসল, সবজি, পেঁয়াজ, মরিচ কতটুকু হবে। আজকে দেখেন মরিচের দাম বেড়ে যায়, এগুলো পরিসংখ্যান নেই। আমাদের কৃষিবিদরা আছে এবং ইউনিয়ন পর্যায়ে ফিল্ড সুপারভাইজার আছে, অ্যাকচুয়ালি হাউ দে ওয়ার্ক এন্ড মানে এরা কী করছে না করছে, জবাবদিহিতার প্রশ্ন কোথায় আছে আমি জানি না। সো আমাদের যদি আমরা গ্রামমুখী যদি না করতে পারি, আমি যদি যেটাকে বলবো গ্রামায়ণ যদি না করতে পারি, আরবানাইজেশন যদি না করতে পারি, এই শহরমুখী করে আমাদের কোনো লাভ হবে না। নির্বাচন করে একদল গেছে, অভ্যুত্থান বলেন, বিপ্লবী বলেন, আবার যদি তারা আসে, মানুষের কোনো লাভ হবে না। যেমন আমি যদি একটা সংস্কারের কথা বলি, একটা করতে হবে, এই যে অর্থ পাচার হচ্ছে, অর্থ আসছে পাচার হচ্ছে, এটা রোধ করার জন্য আমি খুব ক্যাটাগরিক্যালি আজকে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে বলতে চাই যে একটা স্বাধীন স্বয়ংসম্পূর্ণ একটা গোয়েন্দা সংস্থা করতে হবে, যেই গোয়েন্দা সংস্থায় অর্থনীতিবিদ, শিল্পপতি, বিচারপতি বা যারা মানে অর্থ বুঝেন, এই ধরনের দিয়ে একটা করলে ভবিষ্যতে যে পাচার হবে না। এই যে সংস্কার আপনি তাহলে কী করলেন, বিএনপি যদি আসে বা অন্যরা যদি আসে, তারা যে পাচার করবে না, এটা কি গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নেই। কিন্তু ক্লজ যদি তৈরি করা হয় তাহলে এটা হবে না। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, আপনি বলেন যদি আজকে রাত্রে বা কালকে প্রেসিডেন্ট অধ্যাদেশ একটা জারি হয় যে যার যার যে গ্রামের এলাকা আছে, শহরের এলাকা, যার যার জন্মভূমি, পার্মানেন্ট অ্যাড্রেস আছে, তার মৌজার বাইরে কোনো স্থায়ী সম্পত্তি কিনতে পারবে না। আপনি দেখবেন ঘুষ বন্ধ হয়ে যাবে। যেমন আমি তো আজকে যদি ঘুষ খাই, কোটি কোটি টাকা ঘুষ খাই, আমি সারা বাংলাদেশে যেগুলো অ্যাপার্টমেন্ট হচ্ছে, মার্কেট হচ্ছে, আমি এক একটা করে ফ্ল্যাট কিনবো। 1000 কোটি টাকা যদি আজকে রাত্রে ঘুষ খাওয়ার সম্ভাবনা থাকে, আমি কিনবো, জমি কিনবো, সারা বাংলাদেশে কিনবো, নোবডি উইল রেস্ট্রিক্ট মি। তাহলে আমার তো ঘুষ খাওয়ার সুযোগ আছে, আর আমার এগুলা পারচেস করার সুযোগ আছে। সো আমার পারচেস পাওয়ারই আপনি কমাই দেন, এরপর আমি কোথায় ঘুষ খাবো? আমার বাড়ি যেখানে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, সেটা তো শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের না, অন্যদের বেলায় হবে। ইয়েস, অন্যদের বেলায় হবে। প্রত্যেকের পার্মানেন্ট অ্যাড্রেসে তুমি এর মৌজার বাইরে জমি কিনতে পারবা না, বাড়ি বানাইতে পারবে না। আপনি বলে দেন না, এগুলো হচ্ছে সংস্কার। আর তা না হলে এই নর্মাল এই সমস্ত সংস্কার আমরা দেখি যে সংস্কারই হোক, কমোডর সানাউল নোমান, জন আস্থা তো তৈরি করতে হবে, জনগণের আস্থা নিয়ে তো সেগুলো করতে হবে। জনগণের সেটি তো আর টেকসই হবে না। আপনি এই ধরনের কোনো বৈপ্লবিক কোনো অধ্যাদেশ বা কোনো কিছুই তো এখন পর্যন্ত হচ্ছে না। আস্থা কিভাবে তৈরি হবে? আপনি কি মনে করেন যে শাকসবজিওয়ালার, ডিমওয়ালাদেরই শুধু সিন্ডিকেট, আর বাকিদের কোনো সিন্ডিকেট নাই? সাংবাদিকদের সিন্ডিকেট নাই? বুদ্ধিজীবীদের সিন্ডিকেট নাই? ওইগুলো আপনারা ভাঙেন না কেন? খালি দোষ যত নন্দ ঘোষ, মানে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। তো ছোটখাটো ব্যবসায়ীরা করে, বড় বড় ব্যবসায়ীরা কি করতেছে? তারা ট্যাক্স দেয়, তারা লজিক্যাল বিজনেস করে। আমি একটা গ্রুপ অফ কোম্পানির কথা নাম না বলে বলতেছি। তারা বলেছে তাদের একটা প্রথম আলোতে রিপোর্ট আসছে যে তাদের পিতার 12 বছর মৃত্যু হয়েছে, তারপরে তারা 600 গুণ তারা ব্যবসা বাড়িয়েছে। লজিক্যালি ব্যবসা করছে তারা, মনে করছেন? আমরা যারা চাকরি বাকরি করি, আমরা কি খুব অযোগ্য লোক এই দেশের আমরা ঢুকছি, কমিশন পেয়েছি, বা যারা সিভিল ব্যুরোক্রেটস হয়েছে, ওই আমরা 30 বছরে তো খুব অনেস্ট লাইফ লিড করলে আমরা তো কিছু করতে পারি। তারা এত কিছু আলাউদ্দিনের প্রদীপ পেয়ে যায় যে হাজার হাজার কোটি টাকা তারা খুব লজিক্যালি করে ফেলে, নেভার এভার। সো এইগুলোকে আপনাকে স্টপ করার মতো কাজ করতে হবে। আনালে ওই যে ভাই যে বলছেন না ইলেকশন হবে, এটা হবে, ভোটার লিস্ট হবে, এগুলো ওই মান্নাত আমালের কথা। সো আই ডোন্ট বিলিভ। আমি মনে করি এই সরকারকে সত্যি সত্যি যদি কোনো বৈপ্লবিক কথা বলতে হয়, পাটোয়ারি সাহেব বলেছেন যে যোগ্য লোক আছে, একাডেমিক লোক আছে, তাদের বৈপ্লবিক চিন্তা করতে হবে, তা নাহলে হবে না, এগুলো দিয়ে খুব লাভ হবে না। সানাউল নোমান, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন, লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মীর শরাফত আলী সপু আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম,
অভ্যুত্থান পরবর্তী রাজনীতি এবং আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, যেটি সানাউল নোমান, কমোডর সানাউল নোমান যেটি বললেন যে সত্যিকার অর্থের যে সংস্কার, রাজনৈতিক একটি নতুন চিন্তাধারা, নতুন বন্দোবস্ত যেটি নিয়ে আসা প্রয়োজন, সেটি আসলে বিরাজনীতিকরণের কোনো ইঙ্গিত দেয় কিনা, আমরা সরকার কি সে পথে হাঁটবে কিনা, এরকম কোনো আশঙ্কা আছে কিনা? কারণ আপনার দল থেকে অনেকবার এই কথাগুলো বলা হয়েছে, -2 ফর্মুলার কথা বলা হয়। ধন্যবাদ আপনাকে। যে আমাদের ভাই খবরের ভাই যে কথাগুলি বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ যে লুটতারা দুর্নীতির কথা বলেছেন, বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে জিনিসটা হয়েছে আছে, বিএনপি যারা দুর্নীতি করে, যারা টাকা পাচার করে, তাদেরকে কখনো আশ্রয় প্রশ্রয় দেয় না। আওয়ামী লীগ সেটাকে ওন করে। সেটা আপনারা বিগত দেখেছেন, ফেসিবাদ দেখেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশটা পাচার করেছে, তাই না? কিন্তু বিএনপি সেটা কখনো ওন করে না। উনি যে ভাই যে কথাটা বলেছেন, এটা হলো, আমি তার কথাটা জবাব দিলাম। এবং আর যে জিনিসগুলো আসছে, যে ব্যারিস্টার আমাদের শামীম সাহেব যে বলেছে, উনি কিছু কথা বলেছেন, ভালো একাডেমিক কিছু কথা বলেছেন, এটা রিয়েলিস্টিকই এই জিনিসগুলো হওয়া উচিত। আমাদের কিছু সংস্থা, যে কিছু সংস্থা আছে, বিভিন্ন সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা বলতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এটিরও কিছু আমাদের রিফর্ম দরকার। এবং সেটা একটা ইয়ের মধ্যে যে কথাগুলি চলে আসছে, এটিও আমাদের একটা ইয়ের মধ্যে নিয়ে আসা উচিত। এবং যে কোনো জিনিসই আমাদের, এবং আর কিছু কথা হয়েছে যেখানে ভাই বলেছে, যে কমোডর ভাই বলেছে, আমি বলছি যে রাজনীতি যে আপনার আমি বলতেছি, ভাইয়ের কথাটা জবাব দিন না। উনি যে কথাগুলো বলেছে, যে আপনাদের কি জানি বলে, যে এই যে সরকার একটা করে রাষ্ট্রপতি করে দিলে, এই রাষ্ট্রপতি যে আপনার ডাকবে, কি বলে এটা, ওই যে আপনাদের যে সে অর্ডিন্যান্স জারি করে জিনিসটা করবে, এই অর্ডিন্যান্স তো পাস করতে হবে। এটা কারা করবে? করবে নির্বাচিত সরকারই। বিগত দিনে আমরা কি দেখেছি, 111 সরকার যখন এসেছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন, তার পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন, সেই সরকারেরই তো আপনার তাদের যে জিনিসগুলি সেটা পাশ করেছে ওই সরকারই। কারণ পাশ না করলে তো আপনার ওই সরকার অবৈধ হয়ে যাবে। অবৈধ হওয়া মানে কি, তার মধ্যে এটা তো আমাদেরকে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে। তো একটা রাষ্ট্রের আপনার মাসবি আপনি অবশ্যই সেক্ষেত্রে আপনাকে একটা নির্বাচিত সরকার লাগবে। নির্বাচিত সরকারের জন্য যা যা করা দরকার, আর এতবার আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, এতবার একটা রেভলিউশন হওয়ার পরে আমার মনে হয় যে এত তাড়াতাড়ি সব কিছু হবে, সব কিছু সহজ হবে না। এটা আমার রাজনীতিক অ্যানালিসিস আর কি, যে এত বড় একটা রেভলিউশন হইলো, এত লোক মারা গেল, এত রক্তপাত, এত কিছু, এরকম কোনো স্বাধীনতার পরে এত বড় কিছু হয়নি। আমরা 90 সালে যেটা দেখি যে এত রক্তপাত কোনো হয়নি। কিন্তু এবার যে জিনিসটা সৃষ্টি হয়েছে, মানুষ কোনো সোচ্চার হয়েছে, এবার সব শ্রেণীর লোক। তখন ছিল আপনি কি 90-এর আমরা যে আন্দোলন সংগ্রহ করেছি, ঢাকার মধ্যে আন্দোলন সংগ্রহ ছিল, ঢাকার বাইরে কোনো ওইরকম এত কিছু হয়নি। এইবার সারা বাংলাদেশে সারা জেলা শহরে হয়েছে, এবং রিক্সাওয়ালা থেকে শুরু করে সবজিওয়ালা শুরু করে সমস্ত শ্রেণীর লোকের কোনো ত্যাগ ছিল, সবাই রক্ত দিয়েছে, জান দিয়েছে। তো এবার যাই কিছু হোক, অবশ্যই তাকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সে যত বড় লোকই হোক, ভাই আমি হই, আপনি হই, উনি হোক, জবাবদিহিতার মধ্যে আসতে হবে, এবং একটা ভালো কিছু হইতেই হবে। আর নালোকে কেউ কাউকে ছেড়ে দিবে না। এখন কোনো আপনি দেখবেন যে যান, আপনি রিক্সা হেঁটে যান, একটা রিক্সাওয়ালাকে যে আপনি দেন, সাথে সাথে সাহেব কী বললেন আপনি, এখন মানুষের কোনো সেই যে পরিবর্তন। আলোচনা শেষ করতে চাই, আমার হাতে সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে মীর শরাফত আলী সফু যেটি বললেন যে জবাবদিহিতা নিশ্চিত হবে, জবাবদিহিতামূলক প্রশাসন হবে, রাজনীতি হবে, সে বিষয়ের কি এই সংস্কার বিষয়ক যে পদক্ষেপ, আপনার কি মানে, আপনি বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক বা সব দলের নির্বাচনী অংশ, যে জাতীয় ঐক্যের কথা চিন্তা করা হচ্ছে, সেটার কি আসলে আমরা কোনো ছিটে ফোঁটা দেখতে পাচ্ছি কি? একটা হচ্ছে যে নির্বাচিত সরকারগুলো এই রিফর্মগুলো করেনি, এখন এই ধরনের সরকারই এই রিফর্মগুলো করেছে। অতীতে আমরা দেখেছি 111-এর সময় অনেক সংস্কার করা হয়েছিল, কিছু সফল হয়েছে, কিছু ব্যর্থ হয়েছে। দেখুন, এই সরকার ব্যর্থ হলে অনেকগুলো কনসিকুয়েন্স হবে। সিভিল ওয়ারও হতে পারে, দেশ খানখানও হতে পারে, দেশ লিবিয়া হতে পারে, সিরিয়া হতে পারে, নো গভর্নমেন্ট, নো স্টেট, নো কন্ট্রোল, আঞ্চলিক গভর্নমেন্ট, অনেক সেনাবাহিনী, অনেক কিছু হতে পারে। অনেকগুলো থিওরি ভাসছে, অনেকগুলো কনসিকুয়েন্সও ভাগছে। জেল থেকে জঙ্গি পালিয়ে গেছে, 100-র উপরে থানা থেকে অস্ত্র উঠ হয়েছে, এর অস্ত্রগুলো তো এখনও বাংলাদেশে আছে।
এগুলো তো ভয়ঙ্কর ব্যাপার হবে যদি রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ে। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সরকারকে প্রয়োজনে অ্যাডাপ্টেবল মডিফায়েবল হতে হবে, মডিফায়েবল উইথ দ্য পলিটিক্যাল পার্টিস, কারণ পলিটিক্যাল পার্টি তার এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করবে, অর্ডিন্যান্সগুলোকে পরবর্তীতে র্যাটিফাই করবে। এই সরকারের বৈধতাও তো পরবর্তী একটি সরকারই র্যাটিফাই করবে, এই সরকারের বৈধতা। যাই হোক, এয়ারপোর্টে একটি লাউঞ্জ হয়েছে, এটা আমি সাধুবাদ জানাই, কারণ আমি দীর্ঘদিন ধরে প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করছিলাম, দীর্ঘদিন 8 বছর ধরে, এবং কোনো সঠিক করতে পারিনি। 2.5% ইনসেন্টিভ, এটা আমাদের দাবির ফসল। এখন উচিত প্রবাসী যারা থাকবে তাদের পাসপোর্ট রিনিউয়াল ফি, ভিসা রিনিউয়াল ফি, নো ভিসা, এগুলো একদম মওকুফ করে দেওয়া উচিত। যারা বিদেশে প্রবাসীরা আছে, বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব, অন্য দেশে 24/7 365 ডেজ 10টা দেশের অ্যাম্বাসির অফিস খোলা থাকা উচিত। তারা প্রবাসীদের সেবা দেবে, কারণ তারা রেমিটেন্স দিচ্ছে বলেই বাংলাদেশ আছে। এখনও বাংলাদেশ মাইনাস রেমিটেন্স, বাংলাদেশ নাথিং। রেমিটেন্স ছাড়া বাংলাদেশ কখনোই কিছু ছিল না। রেমিটেন্স যখন থাকবে না, বাংলাদেশ কিছু থাকবে না। আর সামান্য নামের বানান ভুলের জন্য অনেক প্রবাসী তার পাসপোর্ট রিনিউ করতে পারে না, অনেকে ইল্লিগালি বিদেশে গেছে, টাকা পাঠাতে চাচ্ছে, বৈধ হতে চাচ্ছে, পাসপোর্ট চাচ্ছে, পাসপোর্ট করতে পারছে না। ছোটো ছোটো সমস্যার জন্য লক্ষ লক্ষ লোক সাফার করে, লক্ষ লক্ষ লোক সাফার করে বলে বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স কম আসে। এই প্রবাসীদেরকে একটা কমফোর্টে নিয়ে রেমিটেন্স বাড়িয়ে দেশের অর্থনীতিটাকে শক্তিশালী করতে হবে। এটার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমি মনে করি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি ভালো পদক্ষেপ নিয়েছে লাউঞ্জ খোলার মাধ্যমে। এই বিষয়ে আমাদের শত শত সুপারিশ আছে, পরীক্ষিত সুপারিশ। ওআরবি, রামরু, পার্লামেন্টারি ককেশন অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সিভিল সোসাইটি ফোরাম ফর মাইগ্রেশন রাইট, এরকম অসংখ্য অর্গানাইজেশন আছে, ওকাব, এরা সবাই মিলে কিন্তু আমরা 6 বছর ধরে অনেক প্রস্তাব যাচাই বাছাই করে তৈরি করা আছে। প্রবাসীর বাজেট সবসময় কম ছিল, বাজেট এবার বাড়িয়ে দেওয়া হোক। বিগত সরকারগুলো যে খাতগুলোকে উপেক্ষা করেছে অগণতান্ত্রিকভাবে, এই সরকারের দায়িত্ব হলো সে খাতগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে পরবর্তী সময়ের সরকার সেটাকে ক্যারি করে অথবা সেটা রিট্রাক্ট না করে। প্রবাসীদের অধিকার রক্ষা করতে হবে। বেশ সময় হতে পারে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, শেষ করব। কমরেড সানাউল নোমান, আমরা আলোচনা শেষ করতে চাই। রাজনীতি কবে নির্বাচনমুখী হবে আপনার কি মনে হয়? রাজনীতি কবে নির্বাচনমুখী হবে এটা বলা খুবই দুষ্কর। আসলে এটা হচ্ছে উইন সিচুয়েশন লাগবে। এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে এই অভ্যুত্থানের যে প্রত্যাশা, সাধারণ গণমানুষের প্রত্যাশা একরকম, আর আমাদের রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা একরকম। সো আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যদি খুব দ্রুত চাপ দিতে থাকে, আমার মনে হয় খুব সাধারণ মেহনতি মানুষের প্রত্যাশার সাথে এটা যাবে না। কারণ আমরা তাদের রূপ দেখেছি, 3টা বড় দলেরই শাসন আমরা দেখেছি, শোষণ দেখেছি, শাসন দেখেছি, সব কিছুই আমরা দেখেছি। সো আমরা খুব খেটে খাওয়া মানুষ যারা আমরা যারা বিলো পভার্টির নিচে আমরা বসবাস করি, দারিদ্র রেখার নিচে যারা বসবাস করি, আমরা খুব আশাবাদী না। আমরা বরং এই সরকারকে সময় দিতে চাই, এবং এই সরকার একটা ঝিমানি ভাব আছে, এটা চলে যাওয়ার জন্য আহ্বান জানাবো যে আপনারা একটু বৈপ্লবিকভাবে, যেভাবে অভ্যুত্থান হয়েছে 5 তারিখে, বৈপ্লবিকভাবে 45 মিনিটসের মধ্যে, সো আপনারা অন্তত 45 দেশ তো চলে গেছে, এইরকম অধ্যাদেশ করেন। আমি শুভ ভাই যেটা বললেন আর কি, রাষ্ট্রপতি যেহেতু এক্সিস্টিং, অতএব ওনার কনস্টিটিউশনাল অধ্যাদেশ জারি করার প্রত্যেকটা ক্ষমতা আছে। হ্যাঁ, এখন উনি যেটা করতে পারেন যে উনি উপদেষ্টা পরিষদের যেই মোটিভ আছে, গোল আছে, সেই হিসাবে উনি জারি করে দেবেন, জাস্ট সাইন করে দেবেন। আমার মনে হয় এগুলো করা খুব কষ্টকর না, দুঃসাধ্য ব্যাপার না, কিন্তু এগুলো প্রম্পট করতে হবে। ফলাফলটা আমরা দেরিতে চাই, কিন্তু কাজগুলো, একাডেমিক কাজগুলো খুব যেন প্রম্পট হয়, দ্রুত হয়। তারা রাত্রে যেন অহর্নিশ কাজ করে আমি আহ্বান জানাবো, যারা কমিশনগুলো করেছে, বিভিন্ন কাজগুলো করেছে। এবং সংস্কারের নামে সংস্কার আমরা বলতে থাকি, পুলিশের সংস্কার, এই সংস্কার। রাষ্ট্রের ওভারহেড কস্ট প্রচুর বেড়ে গেছে, আমরা উৎপাদন থেকে সরে আসছি। আমরা শুধু কৃষক যারা মাঠে কাজ করে আর যারা শিল্পের সাথে, যন্ত্রের সাথে ধরে আছে, তাদের উপর, তাদের পয়সা কামানোর পয়সাগুলো নিয়ে আমরা লাক্সারি লাইফ লিড করি। আর ওরা একটা ঘানির বলদের মতোই 53 বছর ধরে এটা টানছে। হ্যাঁ, লুঙ্গির পরিবর্তে তাদের প্যান্ট পরা হয়েছে, যাদের স্যান্ডেল ছিল না তারা স্যান্ডেল পরে। এগুলো ওই যে রিমিটেন্স যোদ্ধাদের জন্য হচ্ছে, নট অনলি ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো আমি আশা করি যে দ্রুততম সময়ের মধ্যেই তারা কিছু করবে। আর উৎপাদনের রাজনীতি এবং গ্রামমুখী রাজনীতিতে আপনাকে করতে হবে। প্রত্যেকটা গ্রামকে সংসম্পন্ন করতে দেন, ওই গ্রামের লোকগুলোকে, ওই ইউনিয়নের, ওই উপজেলার লোকগুলোকে ডিসিশন নিতে দেন, তাদের পরিবেশ, তাদের উৎপাদন, তাদের খাদ্য বিপণন ব্যবস্থা কীরকম থাকবে। ধন্যবাদ। তো আমি শেষ একটা কথা বলে দিয়ে যাই, প্রত্যাশা করি এই সরকারের কাছে যে আমরা একটা ঝঞ্ঝা ঝড়ের মধ্যে দিয়ে আমরা আসছি। তো এই প্রত্যাশা এটাই করবো যে ঝঞ্ঝা ঝড়, মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্মিলাক,
আমরা অগ্নিগহনে দৃপ্ত দহনে জীবন করেছি জয়, আর শত নিষেধের বাধাবন্ধনে দুঃখ করেছি ক্ষয়। তাই ব্যর্থ নয় এই চলা, তাই সংখ্যাহীন মৃত্যুহীন এই চলা। অতএব আমি সরকারের কমরেড চলমান অবস্থা সানাউল নোমান আপনাকে রাখতে চাই যে তারা চলুক। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। হাতে সময় নিয়ে আজ আলোচনা শেষ করতে চাই। মীর শরাফত আলী সপু এবং ব্যাসের স্বামী হাদার পাটোয়ারি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, রিলেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।